বর্ষার বৃষ্টিতে এমনিতেই নদীর জল ফুলে ফেঁপে আছে, আর তার মধ্যেই আসতে চলেছে ঘূর্ণিঝড়। গঙ্গার ধারে নদী ভাঙ্গন, আর সেই সঙ্গে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। আর এই দুর্যোগের রাতেই তেজ তার ফ্যাক্টরিতে আটকা পড়ে গেছে। তেজের ফ্যাক্টরি আবার গঙ্গার ধারেই অবস্থিত। তাই তো বসু মল্লিক পরিবারের সকলেই বেশ চিন্তিত। ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করতে করতে বলতে থাকেন, হে গজানন, কি হচ্ছে এইসব? আজকে বাড়িতে পুজোয় বাধা পড়লো, ভাবলাম কালকে ফ্যাক্টরিতে বেশ আয়োজন করে পুজো করব। কিন্তু এই দুর্যোগের মধ্যে সেই পুজোটাও করব কি করে? তখনই দাদু এসে ঠাম্মিকে বলেন, কেন এইসব হচ্ছে বুঝতে পারছো না? যেই মেয়েটার হাতের পুজো গজানন গ্রহণ করলেন, সেই মেয়েটাকে তোমরা বিনা কারণে সন্দেহ করে অপমান করলে। মেয়েটা ওইটুকুনি একটা ছোট্ট ঘরটাকে গুছিয়ে নিয়েছিল, আর এই ছোট নাতবউ সব কিছু তছনছ করে দিয়েছে। আমি পাশের ঘর থেকে সব কিছুই শুনেছি। ঠাম্মি বলেন, ওই মেয়েটা আমার বাড়িতে অপবিত্র করেছে। দাদু বলেন, কি পবিত্র কি অপবিত্র সেইটা ঠিক করার তুমি আমি কে কানন? বড়নাথ বউ সত্যিই যদি অপবিত্র হতো, তাহলে গজানন তার হাতের পুজো কিছুতেই গ্রহণ করতো না। গজাননই তো পবিত্র অপবিত্র ঠিক করে, তাই না? ঠাম্মির মুখে আর কোনো কথা নেই, সকলে মিলে পুজোর আরাধনায় ব্যস্ত। আর এদিকে সমুদ্র ছোটকা এসে সুধাকে পুরো ঘটনা বললে সুধা বারবার তেজকে কল করে, কিন্তু কেউই তেজকে ফোনে পায় না। সুধা বলে, আমি এইভাবে কিছুতেই বাড়িতে চুপটি করে বসে থাকতে পারবো না, আমি এক্ষুনি যাব। ছোটকা সুধাকে বাধা দেয় বটে, কিন্তু ঠাকুর দালানে সকলে চলে যাওয়ার পরে সুধা মনে মনে ভাবতে থাকে, না না, আমি এইভাবে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। এই বলে সুধা ছাতা নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে চায়। তখনই সেখানে তরিতা আসে। তরিতা এসে বলে, কোথায় যাচ্ছ দিদিভাই, বাপের বাড়িতে বুঝি? সুধা তখন চুপ থাকে। তরিতা বলে, তুমি বাপের বাড়িতে যেতেই পারো, আমি কাউকে বলবো না, প্রমিস। তবে যাবার আগে এই ছাতাটা রেখে যাও, কারণ এই ছাতাটা এই বাড়ির। তুমি যদি এখন এই বাড়ির ছাতাটা নিয়ে যাও, ঠাম্মি যদি এই ছাতাটা খুঁজে না পায়, তখন তো আবার তোমাকে চোর অপবাদ শুনতে হবে। তুমি একলা বেচারি আর কতবার চোর অপবাদ শুনবে বলো তো? সুধার কথা না বাড়িয়ে ছাতা রেখেই বেরিয়ে পড়ে।